আজকের শান্তা হয়ে ওঠার পেছনে ইনকিলাব মঞ্চের ভূমিকা কতটুকু? দেখুন, আজকের যে আমি শান্তা আক্তার বলে সবাই আমাকে চেনে, এর পেছনে তো পুরোটাই শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই। উনিই তো আমি যখন ওনাদের সাথে জুলাই নিয়ে কথা বলতাম, এই যে জুলাইয়ের বোঝাপড়া, কীভাবে স্বাধীনতা রক্ষা করতে হয়, কীভাবে মানুষের স্বার্থে কাজ করতে হয় এবং নিজের স্বার্থকে ছোট মানে উনি কিন্তু নিজের স্বার্থকে কখনো দেখতেনই না এবং নিজে কী করেন নিজেকে প্রচার করতেন না। ওনার মধ্যে এগুলো ছিল না যে আমি এত বড় বড় কাজ করে। অনেকে দেখবেন যে একটা করে ছবি তোলার বলে যে এই যে আমি তো এত বড় বড় কাজ করতেছি। ভাইয়ের মধ্যে এমন কিছু ছিল না। তো ভাইয়ের কাছ থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইনসাফের আদর্শ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে নিজের জীবনকেও তুচ্ছ ভাবা যায়, এই যে বিষয়গুলো দেখা, এই পরামর্শগুলো, এই যে আসলে ভাইরা হারায় ফেলছে এই অনুভূতিও এখনও আমরা অত গভীরভাবে অনুভব করতে পারি নাই। দোয়া করবেন যাতে ভাইয়ের এই ইচ্ছাগুলো পূরণ করতে পারি এবং ইনসাফের আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে পারি। ইনকিলাব মঞ্চকে অনেকে শিবিরের বি টিম মনে করে, তো এই বিষয়ে আপনার মতামত কি? আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তারা সরাসরি দালাল, অবশ্যই তারা সরাসরি দালাল। শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই দল মত ধর্ম বর্ণ প্রত্যেকটা বিষয়ের ঊর্ধ্বে চলে গেছেন। ওনাকে সবাই ভালোবাসে, কোনো বিশেষ গোষ্ঠী না, দল না, ধর্ম না। আপনারা দেখবেন শুধু মুসলমান যারা তারাই কি তার জন্য কান্না করতেছে এমন না, কোনো দলের না, মত না, কোনো বর্ণের, সবাই যে মানুষটারে ভালোবাসতেছে, যে মানুষটারে সবাই বলেছে শুধু আধিপত্যবাদ লড়াইয়ের জন্য নিজের জীবনটা শেষ করে দিল, নিজের জীবনের মায়া করলেন না, ইনসাফের লড়াই জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেলেন, তাকেও যারা ট্যাগিংয়ের শিকার করে জামা শিবির বলে, তারা সরাসরি দালাল। এই ধরনের মানুষের সম্পর্কে সচেতন হওয়া উচিত। এই ধরনের মানুষ মুখোশ পরে আমি অনেক বড় দেশপ্রেমী, ঠিক আছে, এবং দিন শেষে এরা কীভাবে ডিমোরালাইজ করে, যে ভাইকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, এখন কিন্তু জাবের ভাইরে ডিমোরালাইজ করার চেষ্টা করতেছে। এখন আবার কেউ যারা ভাইকে ডিমোরালাইজ করার চেষ্টা করছিল জামার শিবির ট্যাগিং দিয়ে বি টিম বলে, তারা এখন ওসমান ভাইরে প্রচণ্ড ভালোবাসে। ওসমান ভাই বলতেন যে আমার মার থেকে আমার শাশুড়ি বেশি আপ্যায়ন করলে আমি সন্দেহের চোখে দেখি, আমি এই মানুষগুলোর সন্দেহের চোখে দেখি। সরাসরি দালালেরা এরা এখন জাবের ভাইয়ের বলে যে জাবের ভাই ওসমান ভাইয়ের কুক্ষিগত করতে চায়। যদি কুক্ষিগত করতে যেত তাহলে ভাইয়ের রাজনীতি নিয়ে সে আজকে এমপির ইলেকশন লড়তো। সে এমপির ইলেকশন লড়ে নাই। সে শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের আদর্শ জানে, সেই আদর্শ সবচেয়ে কাছ থেকে উনিই দেখেছে। এবং আমরা তো জানি যে ওসমান ভাইকে জাবের ভাই ঠিক কীভাবে ধারণ করে এবং ওনার লড়াই লড়ার জন্য উনি ঠিক কতটা বদ্ধপরিকর। যারা জাবের ভাইকে এভাবে কিন্তু ডিমোরালাইজ করার চেষ্টা করতেছে, এই দালালগুলো আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকারক। তাদের চিন্তা হবে যারা ওসমান ভাইরে বলে শিবিরের বি টিম, ওনার মতো মানুষের ট্যাগিং দেওয়া থেকে ছাড়ে নেই জীবিত থাকাকালীন, এবং জাবের ভাইরে দিয়ে এটা কেবল শুরু হয়েছে। যারা মেরে ফেলে যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তাকে যেভাবেই হোক সামহাও তারা মেরে ফেলবে দালালগুলা, এবং মেরে ফেলার পর তার যে আদর্শ নিয়ে যে কাজ করতে চাইবে তাকে ডিমোরালাইজ করবে, যে সে তো লাশের রাজনীতি করতেছে, সে তো এটা নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। কিন্তু জাবের ভাই কিন্তু দেখেন, উনি কিন্তু এমপি হওয়ার আশা করেন না, উনি একটাই আশা করেন ভাইয়ের বিচার, ভাইয়ের হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। তো এই দালালদের চিনে রাখুন এবং ওসমান ভাইরা যারা ট্যাগিং করে তাদের মুখে থু মারুন, একদম থু থু দিয়ে তাদের মুখে থু মারা ছাড়া তো আর কিছু বলার নাই আমার। তারা আসলে থু মারারই যোগ্য। তাদের থু থু দিয়ে চলে আসুন, পারলে দু একটা জুতার বাড়িও দিন। ইনকিলাব মঞ্চ কি কোনো দলীয় পারপাসকে সার্ভ করে? দেখুন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যখন এমপি হওয়ার কথা হলো, ওনাকে কিন্তু অনেকেই প্রস্তাবনা দিয়েছেন যে আপনি আমার দলে আসতে পারেন। উনি একটা কথাই বলেছে যে ভাই আমি আপনাদের ভালোবাসি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি আমি প্রত্যেকরে ভালোবাসি, কিন্তু আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই। উনি যদি দলীয় পারপাস সার্ভই করতো, কোনো দলেরই হইতো, তাহলে উনি কেন স্বতন্ত্রতে দাঁড়ায় নিজের জীবনে এত ঝুঁকিপূর্ণ করে তুলবে? ওনার তো কোনো নিরাপত্তা ছিল না, কোনো দলীয় নিরাপত্তা ছিল না, কিচ্ছু ছিল না। ওনাকে কোনোভাবেই সেফটি উনি ছিল ব্যক্তি ওসমান হাদি। এখন উনি বাংলাদেশের শহীদ ওসমান বিন হাদি ভাই, এখন উনি বাংলাদেশের। উনি কোনো দিনও লেজুর ভিত্তিক
যে রাজনীতি সেটাতে বিশ্বাস করতেন না, এবং উনি সবসময় বলতেন যারা স্বাধীনতা সার্বভৌমের পক্ষের শক্তি এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি হইয়া যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে, আমি তাদের পাশে আছি, আমি বাংলাদেশের দালাল। উনি কিন্তু সরাসরি নিজেকে বলতেন আমি বাংলাদেশের দালাল। তো উনি কোনো দলে জীবিত থাকাকালীনই কিন্তু যায় নাই, এবং উনি যখন পুরোটা বাংলাদেশে, তো উনি কিভাবে একটা দলের হইতে পারে? বাংলাদেশে দেখুন আদর্শগত অনেক পার্থক্য থাকবে, অনেক রাজনৈতিক দল থাকবে, কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের মতন আরেকজন থাকবে না। উনি আসলে সার্বজনীন হয়ে গেছে, উনি এমন একটা ফিগার হয়ে গেছেন যেই ফিগারটি ছোট ছোট শিশু যারা এখন পর্যন্ত জাস্টিস শব্দটা সুন্দরভাবে বলতে পারে না, এবং হাদি ভাইয়ের নামটিও তারা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে, তাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে। এবং প্রত্যেকটা শিশু জানে যে হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের লড়াই। তো উনি আসলে বাংলাদেশের সবার, কোনো নির্দিষ্ট দলের মতের নয়। শহীদ ওসমান বিন হাদি ভাই কোন চিন্তা থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন? দেখুন, ওনার কালচারাল লড়াইয়ের জায়গাটা কিন্তু উনি অনেক আগে থেকেই শুরু করেছে। উনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছে, উনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছে। সেখানে বাংলাদেশের যে সংস্কৃতি, যে মধ্যবিত্ত শ্রেণীর যে সংস্কৃতি বা আপামর প্রত্যেকটা জনতা, যে আমরা কিভাবে খাই পরি এবং আমাদের যে জীবনধারার যে কৌশল, এবং যে হিন্দু বোন যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এটা তার সংস্কৃতি, আমি বোরকা হিজাব পরি এটা আমার সংস্কৃতি, এই বিষয়টা কিন্তু নিয়ে ওনার অনেক আগে থেকেই কাজ করে, এবং উনি এটা পেরেছেন যে এই মতবাদ স্টাবলিশ করতে, যে যদি যে লাল পাড়ে সাদা শাড়ি পরে এটাও তার সংস্কৃতি, হিন্দু বোনদের সংস্কৃতি, এবং আমরা যারা মুসলমান আছি তাদের সংস্কৃতি হচ্ছে আমরা হিজাব পরবো বা বোরকা পরবো যার যার মতো করে। তো এটাও কিন্তু একটা সংস্কৃতি। তো এই সাংস্কৃতিক লড়াই থেকে ইনকিলাব মঞ্চে কিন্তু সেই রিলেটেড অনেক কিছু আছে, এবং আমাদের গ্রামীণ জীবনকে তুলে ধরে এমন অনেক কালচারাল জিনিস কিন্তু আমাদের ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে পাওয়া যায়। শুধুমাত্র যে এই যে মধ্যবিত্ত শ্রেণীর যে কালচারাল বিষয়গুলো সবার কাছে ছড়ায় দেওয়ার জন্য। তারপরে উনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে সংসদ ও ইনসাফ নিয়ে যাওয়া। যেখানে নীতি নির্ধারণ হচ্ছে সেখানে যদি সেই মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতিটাই না থাকে এবং সেই রাজনৈতিক কালচারটাই সৃষ্টি না হয়, তাহলে তো সেই এলিট শ্রেণীরাই কিন্তু আসলে শাসন করে যাবে, এবং সেই এলিট শ্রেণীর কাছেই কিন্তু রাজনীতিটা হচ্ছে তাদের হাতের মুষ্টিবদ্ধ হয়ে যাবে। তো এই যে মধ্যবিত্ত শ্রেণীর যে রাজনৈতিক বন্দোবস্ত, সেটা যাতে একদম মেন স্ট্রিমে চলে আসে সেই চিন্তা থেকেই ভাইয়ের এমপি হওয়ার ইচ্ছা। এছাড়া উনি সবসময় এমপি হওয়াকে খুব ছোট চোখে দেখতেন, উনি এমপি হওয়াটা খুব বড় কিছু মনে করতেন না। তো সেটাই হয়েছে, উনি যা চেয়েছেন। উনি পুরো বাংলাদেশের হয়ে গেছেন, এমপি হতে পারেন নাই, কিন্তু উনি পুরো বাংলাদেশের হয়ে গেছেন। আমরা দেখেছি যে ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। তার হত্যার পিছনে কি কারণ থাকতে পারে? ওনার হত্যার পিছনের কারণ তো একটাই, উনি হচ্ছে আধিপত্য বিরোধী শক্তি, যে তার একজন প্রতীক, এবং ওনার সারা জীবন লড়াই ছিল যে আধিপত্যবাদকে রুখে দিতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। আমার ভাই সবসময় ইনসাফের কথা বলতেন, এবং যে কিনা প্রত্যেকটা জায়গায় ইনসাফের কথা বলে, যারা প্রচণ্ড বিপ্লবী স্বার্থের কথা বুঝে না এবং স্বার্থের জয়গান করে না, তারা কেন যেন দিন শেষে সবার হুমকির কারণ হয়ে যায়। হয়তো এটি একটি কারণ। এবং ভারতীয় দালালরা, আমরা হচ্ছে দেশপ্রেমিককে না চিনলেও ভারতীয় দালালরা দেশপ্রেমিককে চিনে, যে কাকে সরাই দিতে হবে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো তারা ঠিকই চিনেছে, আমরাই হয়তো চিনতে অনেক দেরি করে ফেলেছি। তো আধিপত্যবাদ বিরোধী শক্তি আমাদের উপর চাপার জন্য তো এমন একজন বিপ্লবীকে মারতেই হবে। তাকে মেরে ফেলেছে ঠিক আছে, কিন্তু ভাই যেমন বলতেন ব্যক্তির মৃত্যু হয়, কিন্তু তার আইডিয়ার মৃত্যু হয় না, তার আদর্শের মৃত্যু হয় না। তারা এই জায়গায় পরাজয় লাভ করেছে। তারা হাদি ভাইকে মারার মাধ্যমে আরও তাকে অমর করে দিয়েছে। ভাইকে আর মারা সম্ভব না, উনি চির অমর হয়ে গেছেন, ওনার চিন্তাধারা চির অমর হয়ে গেছেন। ওনার চিন্তাধারা প্রত্যেকের মনস্তত্ত্বে এমনভাবে ঢুকে গেছে, এখন তারা পরাজিত, এখন ভারতীয় দালালরা পরাজিত। হাদি ভাই জীবিত থাকাকালীন উনি মিডিয়াতে বলেছিলেন তাকে বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়, এবং তিনি হচ্ছে থানাতে জিডিও করেছিলেন, কিন্তু রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে পারেনি। এবং তার হত্যার পরবর্তী সময় আপনারা প্রশাসন থেকে কী ধরনের সহযোগিতা পেয়েছেন বিচারের ক্ষেত্রে? দেখুন, ভাই তো নিজের নিরাপত্তা নিয়ে কখনোই চিন্তিত ছিলেন না,
কিন্তু উনি কেন জিডি করেছেন? যে পরে তো বলবেন যে আমি একটা জিডি করিনি, আমি নিরাপত্তা চাইনি। এই ফাঁকফোকর ধরায় দেওয়ার জন্য কিন্তু উনি একটা জিডি করেছেন এবং শাহবাগ থানায় পরবর্তীতে গিয়ে সেই জিডিটি পাওয়া যায়নি। তাহলে চিন্তা করুন, একজন সাধারণ ওসমান ভাই চাইতেন যে একজন মানুষের পরিচয় থাকবে সে বাংলাদেশের নাগরিক এবং এই পরিচয়ে সে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। এবং দেখুন, যেই জিডি ওখানে গিয়ে পাওয়াই যায় না, তাহলে তারা কতটুক ভাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। রাষ্ট্রও কি এর জন্য দায়ী না? রাষ্ট্রের কাছে যখন শহীদ ওসমান বিন হাদি ভাই নিরাপত্তা চাইলেন, তারা কি নিরাপত্তা দিয়েছিলেন? তারা নিরাপত্তা কখন দিল? যখন ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন, সেই লাশটাকে সে কি প্রোটোকল। কিন্তু ভাই জীবিত থাকাকালীন তারা কেউ ভাইয়ের পাশে দাঁড়ায় নাই, ভাইয়ের নিরাপত্তা দেয় নাই এবং প্রমাণ সহিত দিয়েছিলেন ভাই যে আমাকে এই জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একদিন ভাইয়ের সাথে বসেছিলাম, তো ভাই বললেন, শান্তা, তুমি আমার ইনবক্সের মেসেজগুলো দেখলে তুমি 2 মিনিটেও সুস্থ থাকতে পারবা না, আমি শিওর। উনি এই কথা বলেছিলেন এবং উনি ফাঁকফোকর ধরায় দেওয়ার জন্যই নিরাপত্তার যে ব্যাপারটা, সে হুমকিটা সেটা জিডির মাধ্যমে তুলে ধরেছিলেন। আলটিমেটলি কোনো লাভ হয় নাই। বাংলাদেশে পরিচিতি দরকার। পরিচয় না থাকলে আপনি নিরাপত্তা পাবেন না। এখন আমাদের লড়াই এই জায়গাটাই যে একজন মানুষ শুধু বাংলাদেশের নাগরিক, এই পরিচয়ে সে সর্বোচ্চ নিরাপত্তা পাবে। আসলে হতাশার জায়গা, অনেক হতাশার জায়গা। এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর পিছনে আসলে একটি অংশ তো না। দেখুন, দেখতে গেলে প্রায় প্রত্যেকটা বিষয় এর সাথে রিলেটেড। যারা নিরাপত্তা দেয় নাই তারাও কি হত্যার সাথে জড়িত না? অবশ্যই তারা নিরাপত্তা দিলে এরকম নাও ঘটতে পারত। তারা সেই নিরাপত্তাহীনকে এখন হলে জি করে নেই, তাহলে তারাও তো ইনডাইরেক্টলি তারাও তো দায়ী। প্রত্যেকটা মানুষ দায়ী। তো এই যে বাংলাদেশের একটা কাঠামোর এই যে একটা বাজে অবস্থা, তো এটার বিপরীতে ভাই একটা দীর্ঘ লড়াই নেমেছিলেন, একটা সাংস্কৃতিক লড়াইয়ে নেমেছিলেন।